টি-20 বিশ্বকাপের দশম আসর শুরু হতে যাচ্ছে। ক্রিকেটীয় আলাপ থেকে রয়েছে তার বাইরের আলোচনাই বেশি। বাংলাদেশের বদলি হিসেবে চলে এসেছে স্কটল্যান্ড। এই বিষয়ে আজকে আলাপ করতে আমার সঙ্গে রয়েছেন শামসুল আরিফিন খান এবং একুশ তাপাতার। একুশ ভাই, প্রথম প্রশ্ন যদি আপনার কাছে যাই, বাংলাদেশের এই বিশ্বকাপে না যাওয়াটা, এই জিনিসটা, টোটাল জিনিসটা আপনি কিভাবে দেখছেন? এটা তো ডেফিনেটলি আগে আমরা অনেকবার নানান মাধ্যমে বলেছি, প্ল্যাটফর্ম বলেছি, হতাশার। এক কথায় বললে যে কোনো কারণেই হোক বাংলাদেশ খেলতে পারছে না বিশ্বকাপের মতন মঞ্চে। আপনি যেতে পারছেন না। একটা বিশ্বকাপ বাংলাদেশ সেই 99 সাল থেকে সবগুলো বিশ্বকাপ খেলে এসেছে। এই প্রথম বাংলাদেশ কোনো বিশ্বকাপে খেলতে পারছে না। তো বাংলাদেশকে না দেখাতে, যেমন আজকে বিশ্বকাপ শুরু হতে আসলে খেলতে পারছে না, এখানে তো হচ্ছে ওই সিকিউরিটি রিজনটাই বলা হচ্ছে ইন্ডিয়াতে। রাইট, যেটাই বলছিলাম যে বাংলাদেশ বিশ্বকাপে যে শ্রীলঙ্কা যারা কো হোস্ট, তাদের মাটিতে বাংলাদেশের খেলাগুলা করার আবেদন করা হয়েছিল, যে আবেদনটা হচ্ছে রিজেক্ট করা হয়েছে। প্রেক্ষাপটটা আমরা জানি, যেটা বললাম বিশ্বকাপে না থাকার যে আপনি যেটা বললেন, সেটা তো আমরা আলোচনা অনেকগুলো হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে ধরেন এখন হচ্ছে বাংলাদেশের আজকে ভেন্যুতে থাকার কথা, ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা, ওইগুলা নিয়ে আলোচনা করার কথা। ওয়ার্ম আপ ম্যাচে কে কী করলো, টিমের একাদশে একদিন পরই বিশ্বকাপের প্রথম উদ্বোধনী দিনেই মাঠে নামার কথা বাংলাদেশের, সেই ম্যাচে কারা খেলবেন, একাদশে কি, এইসব আলোচনা হওয়ার কথা। আমেজটা ওইরকম হওয়ার কথা, সেই আমেজটা আসলে মিসিং। তার বদলে বাংলাদেশ একটা টি-20 টুর্নামেন্ট খেলছে, ঘরোয়া 3 দলের টুর্নামেন্ট, 4 ম্যাচের অদম্য কাপ। তো সেটা হচ্ছে কি বলবো আমি, দুধের স্বাদ গলে মেটানোর মতোই আর কি। তো সব মিলিয়ে এই পুরো পরিস্থিতি বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা হতাশার এবং বিষণ্ণতার একটা সময় আমি বলবো, যদি আপনি এক কথায় জিজ্ঞেস করেন। আচ্ছা, আমেজ নিয়ে বলছিলেন, তো আসলে আমেজটা হচ্ছে ক্রিকেট রিলেটেড যে আমেজ থাকার কথা, ওইটা হয়তো আমরা এখন আর দেখতে পাচ্ছি না। স্পেসিফিক্যালি আফটার এই যে লাস্ট 1 মান্থ ধরে যেই টার্ন অফ ইভেন্টস হয়েছে, সেই ক্ষেত্রে ইভেন এখানে হচ্ছে পাকিস্তানও এসেছে। পাকিস্তানের প্রথমে মনে হয়েছিল হয়তো যে তারা টোটাল ওয়ার্ল্ড কাপটাই কি বয়কট করবে কিনা, পরে তারা সিদ্ধান্ত জানালো যে তারা বিশ্বকাপে যাবে, কিন্তু ইন্ডিয়ার সাথে যেই ম্যাচটা, সেই ম্যাচটা 15 তারিখের ম্যাচ, ওইটা বয়কট করবে। এই জিনিসটাকে আসলে কিভাবে দেখছেন আরিফিন ভাই, যদি বলেন। নাবিদ, ধন্যবাদ। আসলে পাকিস্তানের বিষয়টা কি, বাংলাদেশের এই ইস্যুটা আসার পর থেকে যদি একটা টিম সবসময় বাংলাদেশের পাশে থেকেছে, আমি বলবো সেটা পাকিস্তানি আমি বলবো। এবং তারা যে স্ট্যান্সটা নিছে, আমরা ওই যে অনেক রকমের স্পেকুলেশন ছিল, মিডিয়ায় অনেক রকম কথা আসতেছিল যে পাকিস্তান হয়তো বা বাংলাদেশের সাথে একত্রতা প্রকাশ করে পুরো ওয়ার্ল্ড কাপটাই হয়তো বয়কট করবে। পরে অবশ্য তাদের প্লেয়ার বা অন্যান্য কিছু চিন্তা করে তারা হয়তো ওই স্ট্যান্স থেকে সরে আসলেও শেষ পর্যন্ত তারা কিন্তু একটা বড় একটা স্টেপ নিয়েছে, যেটা কিন্তু ইন্ডিয়ার সাথে তারা ম্যাচটা গভর্নমেন্ট তারা ওইটা জানিয়েছে যে তারা ওইটা বয়কট করতে যাচ্ছে। তো আমি বলবো যে ক্রিকেটে আপনার ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের উপর কোনো ম্যাচ নাই। তো এইরকম একটা ম্যাচ বিশ্বকাপের আসরে বয়কট করা, সত্যি কথা আইসিসি এবং আইসিসিকে একটা বড় একটা মেসেজ, যেটা পাকিস্তানের জায়গা থেকে দিয়েছে। এবং আজকে আমরা দেখেছি পাকিস্তানের প্রাইম মিনিস্টার আপনার শাহবাজ শরীফও উনিও বলেছেন যে বাংলাদেশের থেকেই তারা আর কি, সহমর্মিতা থেকেই তারা আর কি এই ডিসিশনে গেছে। এবং পাকিস্তানের অধিনায়ক সালমান আখাও বলেছে যে আসলে এটা আসলে তারা দুই দেশের ক্রিকেটীয় যে ব্যাপারটা আছে, রিলেশন বা সব কিছু মিলায়। তো আমরা পাকিস্তানের বিষয়টা আমরা দেখেছি। তারপরও আরেকটা বিষয় আছে যে ক্রিকেটটা এখন পলিটিক্সের থেকে আমরা সবসময় সেপারেট করার কথা বলি, স্পোর্টসকে পলিটিক্সের বাইরে বা এর থেকে ঊর্ধ্বে রাখতে আমরা চাই, কিন্তু আসলে ক্রিকেটটাই এইভাবে এখন এই পরিস্থিতিতে আছে যে এটা আনসেপারেটেবল অবস্থায় আছে, যে তারা আসলে চাইলেও আপনি পারবেন না। আপনি যদি প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের কথা ধরেন, আপনি এখানে আমাদের মাত্র একজন ক্রিকেটার উনি বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন রিসেন্ট পাস্টে, কিন্তু তার আগে যদি দেখি আমরা প্রাক্তন যারা আছে সবাই পলিটিক্যাল পার্সন। পাকিস্তানেও এরকম, ইন্ডিয়াতেও অনেক বছর ধরে এরকমই চলছিল, বা সরাসরি না থাকলেও পিছন থেকে আমরা দেখেছি যে পলিটিক্যাল পার্সনরাই কতটা আসলে এটার সাথে ইনভলভ। এমনকি আইসিসিতেও যদি দেখি, আইসিসির প্রেসিডেন্ট হলো জয় শাহ, উনি ভারতের হোম মিনিস্টারের ছেলে। তো সব কিছু মিলে পলিটিক্সটা অতপ্রতভাবে জড়িত ক্রিকেটের সাথে। এবং এইটা আসলে ভূ রাজনীতি যেটা আমরা দেখি, এইটার একটা বড় প্রভাব আছে ক্রিকেটে। এবং এইটার জন্যই আসলে যে পরিস্থিতি হয়েছে যে বাংলাদেশের শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হচ্ছে না, বা পাকিস্তানের বয়কট। আমি জানি না
যে পাকিস্তান শেষ পর্যন্ত বয়কটটা কতটুকু করতে পারবে, কারণ এখনো 15 তারিখ খেলা, এর মধ্যে অনেক কিছু হয়তো বা ডেভেলপ, কারণ আরো তো মানে ওরা হচ্ছে শুধু 15 তারিখের ম্যাচটাকেই বয়কট করবে বলেছে, ওইটারই কনফার্মেশন এসেছে, ওইটাই হচ্ছে আজকে বললো হচ্ছে যে তারপর সলিডারিটি উইথ বাংলাদেশ, বাট পরেও তো তারা আরো 2বার হয়তো দেখা হতে পারে, ওই ম্যাচগুলোতে তারা নকআউট ম্যাচে হয়তো বা আপনার একবার হতে পারে হয়তো বা আপনার সেমিফাইনাল কিংবা ফাইনালে, তখন তাদের স্ট্যান্সটা কি হবে। হ্যাঁ, তো সবকিছু মিলে আর কি এখন আমি বলবো যে ক্রিকেটটা মাঠে গড়ানোর আগে যেরকম আমরা অফ দ্য ফিল্ডে হচ্ছে এবং প্রতিনিয়ত যেরকমভাবে যে টাইম লাইন আমরা দেখেছি যেভাবে আর কি একটার পর একটা ইভেন্টস আপনার সামনে এসেছে, তো আমরা আসলে শিওর দিয়ে বলতে পারবো না যে আসলে সামনে কি আছে। ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় যদি আমরা আইসিসি থেকে বড় কোনো ডিসিশন আসে বা ওয়ার্ল্ড কাপটা রিলেটেড যদি আরও কোনো বিগ কোনো মানে ইস্যু সামনে চলে আসে, এটা আসলে অবাক করার কিছু হবে না বলে আমি মনে করি। আচ্ছা, আমি এখানে জাস্ট একটু অ্যাড করি বা একটু করি, মানে পুরো বিষয়টা হচ্ছে রাজনীতি আসলে ক্রিকেটকে, এখানে শুরুটা হয়েছে মুস্তাফিজকে যেই কারণে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, ওইটাও একটা পলিটিক্যাল কারণ ছিল, ওই দিক থেকে শুরু হয়েছে। তারপরে বাংলাদেশের যে পজিশনটা নিল বাংলাদেশ, সেটাও ছিল পুরোপুরি রাজনৈতিক। তো বাংলাদেশ যে রাজনৈতিক পজিশন নিয়েছিল বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে, বাংলাদেশের ক্রিকেট বোর্ড যেভাবে চলে সরকারি নির্দেশনাতেই চলে এবং সরকার সিদ্ধান্ত নিয়েছে, ক্রিকেটার বা ক্রিকেট বোর্ড, সেটা আমরা বারবার বাংলাদেশে না যাওয়াটাও সরকারি সিদ্ধান্ত ছিল। একইভাবে পাকিস্তানের যদি দেখেন, সেটাও কিন্তু আসলে সরকারি। ক্রিকেটাররা যদি জিজ্ঞেস করেন সালমান আলী, তিনি বলছেন যে এটা আমাদের সিদ্ধান্ত। তারা বলছিল যে তারা খেলতে চান কিনা, তারা বয়কট করছেন কিনা তা তো না, কিন্তু মানে সরকারের পারমিশন, ওই গভর্নমেন্টের পারমিশনটা তো খুবই, তো ওই জায়গায় হচ্ছে যে পলিটিক্স হচ্ছে প্রধান কারণ হয়েছে, সবগুলোই হচ্ছে পলিটিক্যাল কারণ। এবং পাকিস্তান আসলে এই জায়গায় যে বাংলাদেশের সাথে বলছে যে মুখে, আমার কাছে মনে হয় না পাকিস্তান তার রাজনীতিটা করছে, এখানে পাকিস্তান তার সুবিধাটা আদায় করার চেষ্টা করছে এবং সেখানে হয়তো এই ম্যাচ বয়কট করবে কি আলটিমেটলি করবে না সেটা আমরা হয়তো দেখবো, কিন্তু তার মধ্যে হয়তো এই যে ব্যাকডোরে আলোচনা চলছে, ডিল হচ্ছে, কোনো কিছু নিয়ে তারা হয়তো তার কিছু জিনিস আদায় করে নেবে। বাট মুখে বলছে যে বাংলাদেশের সলিডারিটি, সেটা করতে গেলে তো পুরো বিশ্বকাপ যে বর্জন করার কথা আমরা শুনছিলাম সেটাও তো করেনি। তো যেহেতু এটা হচ্ছে একটা ডিলিংয়ের মধ্যে আছে, তো পুরো ব্যাপারটাতে আসলে পলিটিক্সটা অনেক বেশি প্রমিনেন্ট, ক্রিকেট এখানে নেই সেই বিষয়ে। আচ্ছা, যদি এখন এই পাকিস্তানের যে ইস্যুটা বা ইভেন বাংলাদেশের যে ব্যাপারটা, আইসিসি কিন্তু কাইন্ড অফ একটা ওয়ার্নিংই বলতে পারি, ওয়ার্নিং দিয়েছে পিসিবিকে যে তারা যদি মানে অ্যামিকেবল কোনো সলিউশনে না আসে, যেখানে হচ্ছে সব স্টেক হোল্ডারদের একটা ইন্টারেস্টটা রক্ষা হবে, এমন কোনো সলিউশনে না আসে, তাহলে হচ্ছে তাদের দেশের ক্রিকেটের উপর একটা প্রভাব পড়তে পারে। তো সেই ক্ষেত্রে ওই বিষয়টা থেকেই বাংলাদেশ পাকিস্তান এই দুই কান্ট্রিরই আসলে বয়কট করার কারণে বা পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ বয়কট করার কারণে বা সামনে যদি আরও ম্যাচ বয়কট করে তারা, আর বাংলাদেশ যে ইন্ডিয়াতে যাবে না বলেছে, সেইটার কারণে কি ইমপ্লিকেশন হতে পারে বাংলাদেশ এবং পাকিস্তান দুজনের উপরই? যদি বলতে হয় হিস্টোরিক্যালি যদি আমি বলি, তাহলে কিন্তু আইসিসির কিন্তু ওই রকম কোনো এক্সাম্পল নাই যে তারা কোনো পেনাল্টি বা কোনো একটা পানিশমেন্ট না এরকম এনফোর্স করার। কারণ আমরা যদি আগে, এমন না যে বাংলাদেশি ফার্স্ট কান্ট্রি যারা কিনা ওয়ার্ল্ড কাপ বয়কট করতেছে বা ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচ পাকিস্তানের মতো কেউ, হ্যাঁ মানে ওইটাও সিকিউরিটি বা ডিপ্লোম্যাটিক ইস্যু ছিল। যেমন আমরা 2016 সালে অস্ট্রেলিয়া আন্ডার 19 টিম বাংলাদেশে আসে নাই ওই সিকিউরিটি পারপাসে, তখন আবার আয়ারল্যান্ড তাদের রিপ্লেসমেন্ট হিসেবে এসেছিল। জিওপলিটিক্যাল কারণে আপনার 2009 সালে জিম্বাবুয়ে আপনার ইংল্যান্ডে যায় নাই, আবার ওই 6 বছর আগে দেখা গেছে জিম্বাবুয়েতে ইংল্যান্ড দল যায় নাই, তখন কিন্তু কোনো দল আর কি পেনাল্টি কোনো ফেস করতে হয় নাই। একটা জিনিস কি যে এইখানে একটা নতুনত্ব জিনিসটা হলো যে আপনার বাংলাদেশ পুরোপুরি ওয়ার্ল্ড কাপটা আপনার বয়কট করতেছে, মানে ওয়ার্ল্ড কাপ মানে বয়কট করতেছে বলতে আমি এখানে জিনিসটা হলো বাংলাদেশ ভেন্যু চেঞ্জের কথা বলছিল, যে ইন্ডিয়া থেকে সরে আপনার শ্রীলঙ্কায় খেলার কথা বলছিল। পরে আইসিসি আর কি বিভিন্ন লজিস্টিক্যাল ইস্যু দেখিয়ে এবং সিকিউরিটি কনসার্নটা তারা ওই রকম মাত্রায় পায় না, তো একটা থার্ড পার্টি দিয়ে যখন তারা অ্যাসেসমেন্ট করে, তো এইসব দেখায় তারা করে। এইখানেও কিন্তু আপনার মনে করেন একটা পলিটিক্যাল বিষয় আছে। কারণ ব্যাপার হলো, যদি আজকেও আমরা দেখতেছিলাম ইংল্যান্ডের ফর্মার ক্যাপ্টেন নাসির হোসেন বলতেছিল যে এই ধরনের ইস্যু যখন ইন্ডিয়া যদি করতো,
তাহলে কি আসলে মানে ইন্ডিয়া এই ধরনের স্ট্যান্স নিত? কারণ আমরা যতই বলি লজিস্টিক্যাল ইস্যু বা এই ধরনের ইস্যু যদি অ্যাকোমোডেট করতে চাই তো আইসিসি কিন্তু পারত। তবে তারা হ্যাঁ। সবসময় একটা জিনিসই বলে গেছে যে ইন্ডিয়া এবং পাকিস্তান, আমরা জানি যে ওই চ্যাম্পিয়ন্স ট্রফির পরে লাস্ট বছর শেষ বছরের ইন্ডিয়া যখন রিফিউজ করেছে যে পাকিস্তানে যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে, তারপরে তাদের মধ্যে একটা চুক্তি হয় যে 2027 পর্যন্ত যেসব টুর্নামেন্ট ইন্ডিয়াতে হবে ওইসব টুর্নামেন্টে পার্টিসিপেট করলে পাকিস্তান নিউট্রাল গ্রাউন্ডে খেলবে, ভাইস ভার্সা ইন্ডিয়াও নিউট্রাল গ্রাউন্ডে খেলবে। তো তাদের সবসময় এক্সপ্লেনেশন যেটা ছিল সেটা হচ্ছে যে এটা ইন্ডিয়া বা পাকিস্তান বলেন বা এটা আইসিসিকে অনেক আগের থেকে জানানো, 1 মাস আগে থেকে না। বাট হ্যাঁ, আমি নেক্সট প্রশ্ন এটাই করতাম যে ওয়ার্ল্ড ক্রিকেটের এক্সপার্টস পান্ডিতস যারাই আছে তারা এই প্রশ্নটা এখন খুব বারেবারেই করছে, স্পেশালি মানে আপনি এই যে নাসির হোসেনেরটাই আপনি লেটেস্ট যেটা, যে হ্যারিড বিন ইন্ডিয়া আইসিসি আসলে তখন কি স্ট্যান্সটা নিত, বা সামনেও যদি এরকম কোনো থাকে তাহলে কি এই কনসিস্টেন্সি আইসিসি মেনটেন করতে পারবে কিনা, এই ব্যাপারে আপনাদের করতে পারবে কিনা সামনে, কারণ এখন তো একটা ঘটনা ঘটে। আইসিসি আসলে ইন্ডিয়া হলে কি করবে? ইন্ডিয়া হলে কি হতো? এখন যে উদাহরণগুলো আসছে যে ইন্ডিয়ার যে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা যেটা বলা হয়, যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু সূচি হওয়ার আগে এই সেটেলমেন্টগুলো হয়েছে, বা এশিয়া কাপে সূচি হওয়ার আগে, সূচি হওয়ার পরে কিন্তু মেজর কোনো চেঞ্জ হয় নাই। 2023 বিশ্বকাপের যে চেঞ্জেসগুলো নিয়ে কথা হয়, যে একটা ম্যাচ হচ্ছে ভেন্যুও চেঞ্জ হয় নাই, অপোনেন্টও মানে দলও চেঞ্জ হয় নাই, একদিন নিরাপত্তার কারণে কোনো একটা ধর্মীয় উৎসব ছিল, একদিন আগানো হয়েছে 2টা ম্যাচ। তো এমনিতে আপনার বড় ধরনের ফিক্সচার চেঞ্জ করলে হয় কি, ধরেন আপনার ফিক্সচার অ্যানাউন্স করার পরে ফ্যান্সরা, শুধুমাত্র টিম না, ফ্যান্সরা এখানে ইনভলভ আছেন, তারা টিকিট কাটেন, তারা হচ্ছে ফ্লাইট বুকিং করেন, হোটেল বুকিং করেন, অনেক কিছু। যেমন পশ্চিমা দেশগুলোর ফ্যানদের বিশেষ করে তাদের তো অনেক প্ল্যান থাকে, তো ওইটা হুট করে চেঞ্জ করা এটা যায় না, এটা নজির নাই আর কি, মানে এরকমভাবে পুরোটাই চেঞ্জ করার নজির নাই। তো ওই জায়গায় হচ্ছে তাদের পয়েন্ট। আর হচ্ছে যে সামনে কি হবে, এটা হচ্ছে একটা বড় পয়েন্ট, কারণ একটা জিনিস ঘটনা ঘটার পরে তারপরে সামনে আইসিসিকে কি পথে আগাতে হবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন আর কি। মানে আইসিসি কি করবে এইরকম সিচুয়েশনে রাইজ, তাহলে আপনার সাবকন্টিনেন্ট থেকেই বিশ্বকাপ সরায় মানে নিরাপদ, তার মানে হচ্ছে আপনি সব ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এইসব জায়গায় খেলেন, তাইলে আর কোনো সমস্যা নেই এই সাবকন্টিনেন্ট থেকে। মানে এরকম কারণ হচ্ছে কি আলাপ করছিলাম, সাবকন্টিনেন্টের বিশ্বকাপগুলো, সাবকন্টিনেন্টের ক্রিকেট ক্রেজি অনেক বেশি, ক্রিকেট নিয়ে পাগলামো বেশি, ক্রিকেটের হাইপ বেশি, সব কিছু, কিন্তু খেলা ছাপিয়ে অনেক কিছু অন্য কিছু বেশি বড় হয়ে যায়। মানে জাতীয়তাবাদ যেটা বলেন সেটা একটা উগ্র পর্যায়ের, সব দেশেরই, সাবকন্টিনেন্টের যতগুলো দেশ, শ্রীলঙ্কার কথা আমি একটা আলাদা করে রাখবো, বাকি সবগুলোর কিন্তু মানে উগ্র জাতীয়তাবাদ বেশি, সেখানে আবার ধর্মের ব্যাপার আসে, রাজনীতি আসে, তো এইগুলো ক্রিকেটকে ওইগুলা কিন্তু আড়াল করে দেয়। তো ওই জায়গা থেকে ধরেন ইংল্যান্ডে হইলে বা নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়া হইলে এইগুলো কিন্তু আমরা শুনতে পাই না, দেখতে পাই না। তো আইসিসির হয়তো সলিউশনে আসতে হবে, বাবা তাহলে এই ইভেন্টগুলো আগামী অন্তত তোমাদের ইস্যু শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা আগামী 2-3টা ইভেন্ট ওইদিকে হোক। মানে নতুন এখন তো হয়ে গেছে 2031 পর্যন্ত কিন্তু আপনার বৈশ্বিক আসরের সব ফিক্সড হয়ে গেছে। 2031 ইন্ডিয়া এবং বাংলাদেশে ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা, সেটা নিয়ে একটা ডাউট আছে, কারণ বাংলাদেশ যেহেতু ইন্ডিয়া যায় নাই, তো ওই সহ আয়োজক ব্যাপারটা কী হবে এটার ভবিষ্যৎ আছে। এরপরে তো নতুন আবার হচ্ছে এফটিপি হবে, নতুন একটা মিটিং হবে, তখন এই বিষয়ে কিন্তু ডিসকাশনে আসবে, ডেফিনেটলি আসবে। তো আরেকটা বিষয় যেটা নাবিদার তোমার আগের কোশ্চেনের থেকে আমি একটু মানে উত্তরটা দেই, যেটা হলো পেনাল্টি বা কনসিকোয়েন্স নিয়ে আমরা আলাপ করতেছিলাম, যেহেতু বাংলাদেশের যে ব্যাপারটা হয়েছে, আইসিসি যেভাবে আইসিসি রিপ্লেস করেছে, এটা যেমন একটা নতুন একটা বিষয়, তো যেমনই আমরা পাকিস্তান বা বাংলাদেশের উপর যদি কোনো পেনাল্টি বা কোনো স্যাংশন আন্ডার 19 রিপ্লেস করেছিল, হ্যাঁ না ওটা তো আছে, মানে তারপরও আমি বললাম যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওই যে আপনিও তো বললেন যে 1 মাস আগে যেহেতু চেঞ্জটা হয়েছে, অস্ট্রেলিয়া তো আরও আগে হয়তো বা জানিয়েছিল ওই সময়। হ্যাঁ, তো যে জিনিসটা হয়েছে, তো হয়তো বা পেনাল্টি এগুলা যেটা আমরা আলোচনা শুনতেছি, কারণ আইসিসি আমরা এটা দুষ্টামি করে বলি আর যেভাবেই বলি, ঠিক আছে, এখানে যেহেতু ইন্ডিয়া বিগেস্ট আপনার স্টেক হোল্ডার, আপনার ইন্ডিয়ার যেটা হবে যে ইন্ডিয়ার ফরে আছে যে জিনিসটা, বিসিসিআই বা ইন্ডিয়ান ক্রিকেটে ফরে আছে, সেই জিনিসটাই তারা স্বার্থ সংশ্লিষ্ট জিনিসটাই তারা বেশি প্রাধান্য দেবে। যেমন আমরা দেখা যাচ্ছে যে এই ভারতের সাথে বাংলাদেশ
বাংলাদেশ কিংবা পাকিস্তানের যে রাজনৈতিক যে ইস্যুগুলো, তো এটার কারণে যে ক্রিকেটের যে প্রভাবটা আমরা দেখতে পারতেছি, সো এটা অদূর ভবিষ্যতে গিয়ে যদি আমরা এই ধরনের স্যাংশন বা পেনাল্টির বিষয়ে চলে আসে বা কোনো রকমের আইসিসির যে ফান্ডিংটা আছে, রেভিনিউ শেয়ারিংয়ের যে মডেলটা ওরা 27 পর্যন্ত করে রাখছে, সেখানেও যদি কোনো ইম্প্যাক্ট আসে, আসলে এটা অবাক করার কিছু হবে না বলে আমি মনে করি। কারণ এখন যা কিছু চলতেছে আমরা কিন্তু কোনো হিস্টোরিক্যাল কোনো বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করাটা একটু টাফ। কী কারণে? কারণ আমরা বাংলাদেশের ব্যাপারটাও আমরা দেখেছি যে হঠাৎ করে আইসিসি বোর্ড মিটিংয়ে কিন্তু এটা একটা ভোটাভুটি হয়েছে। তো ভোটাভুটিতে বাংলাদেশের ফরে যায় না এই বিষয়টা। যদি ভোটাভুটিতেও যদি বাংলাদেশের ফরে যেত তাহলে অবশ্যই আইসিসি হয়তোবা ওই দিন ওই পরিস্থিতি ছিল যে হয়তোবা বাংলাদেশের পক্ষে মানে বাংলাদেশের জন্য হয়তোবা রিকনসিডার বা করতে হইতো, কারণ তারা ওইখানে ছিলই যে বাংলাদেশের ট্রাভেলিংয়ের এগেনস্টে কিনা নাকি মানে শ্রীলঙ্কায় নাকি ফরে। তো যদি ফরে ভোটে আসতো তাহলে নিশ্চয়ই আইসিসির ওইটা করতে হইতো। তো এই সিস্টেমের কারণে আমি বলতেছি যে এখন অনেক কিছুই নতুন আসতেছে সামনে। তো এই কারণে আমরা আসলে মানে আগে কি হয়েছে বা পেনাল্টি হয় নাই যেটা আমরা উল্লেখ করেছি, তো এখন যে সামনে হবে না এটা আসলে বলাটা একটু মুশকিল। অটো কিন্তু একটা ব্যাপার চলেই আসবে। যেমন বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশ বিশ্বকাপে যে অংশ নেয় নাই, বাংলাদেশ তো সেই অংশগ্রহণের যে টাকাটা সেটা তো পাবে না, তাই না? বা প্রিপারেশনের যে টাকাটা দিয়েছিল আইসিসি সেটাও কেটে রাখা হবে, এটা তো আর কনফার্ম। জরিমানা যদি নাও করে, পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ যদি না হয়, ধরেন বয়কট করলো পাকিস্তান যদি পেনাল্টি নাও করে, কিন্তু এই ম্যাচ থেকে যে আইসিসি আয় করার কথা সেটা তো সব নেশনকেই কিন্তু ভাগ করে দেয়। তো সেই ভাগ তো কম পড়বে যদি জরিমানা নাও ধরি। সেটা ধরেন ইন্ডিয়া, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতন ক্রিকেট বোর্ড যারা হচ্ছে ফিনান্সিয়ালি অনেক বেশি শক্তপোক্ত এবং সলভেন্ট, তাদের যতটা ইম্প্যাক্ট পড়বে তার চেয়ে বেশি ইম্প্যাক্ট পড়বে পাকিস্তান বাংলাদেশের, কারণ তারা হচ্ছে ইন্ডিয়া বা অস্ট্রেলিয়ার মতো তো অত স্ট্রং না মানে ফিনান্সিয়ালি। তো কাজেই একটা তো ফিনান্সিয়াল ইমপ্লিকেশন আছেই, মানে যদি জরিমানার কথা আমরা বাদও দিই। আর যেটা বললেন আগে কখনো হয় নাই, আগে হচ্ছে যে আপনি হাইব্রিড আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে খেলাটাই হচ্ছে শ্রীলঙ্কায়। তো এখন আবার ওই ম্যাচের জন্য কিন্তু শ্রীলঙ্কায় পাকিস্তানের এই ইন্ডিয়া যেতে হচ্ছে বা এটা, তারপরে এই ম্যাচটা হচ্ছে না, তো ওই জায়গায় হয়তো ইস্যু তৈরি হবে। আচ্ছা, ক্রিকেটের বাইরের আলাপ থেকে একটু ক্রিকেটে আসি, বাংলাদেশের ক্রিকেটেই আসি। এই বিশ্বকাপটা যদি না খেলে, মানে একটা তো ছিল হচ্ছে যে আপনার সুপার 8-এ চলে গেলে পরের বিশ্বকাপের জন্য অটোমেটিক ডিরেক্ট কোয়ালিফিকেশন, তো সেই দিকটা তো বাংলাদেশ ওই জিনিসটা তো আর পাচ্ছে না। বাংলাদেশ যেহেতু বিশ্বকাপই খেলছে না, সুপার 8-এ কোয়ালিফাই করার বিষয়টাও থাকছে না, তো তখন আবার র্যাঙ্কিং ওয়াইজ হয়তো তাদের কোয়ালিফিকেশনটা, ডিরেক্ট কোয়ালিফিকেশনটা এনশিওর করতে হবে। এই পথটা কিভাবে দেখেন বাংলাদেশের সামনে 2028 বিশ্বকাপের জন্য? আসলে সামনের যে বিষয়টা হলো যে আমাদের ক্রিকেটে মানে আপনার যে 21 ভাই যেটা দিয়ে বললে শুরু করলেন যে 99 সাল থেকে যখন আমরা প্রথম আইসিসি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করি, তখন থেকে কিন্তু আমাদের কোনো ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু কোয়ালিফাই খেলতে হয় নাই। কিন্তু মাঝখানে আইসিসি 2-3টা ওয়ার্ল্ড কাপে আমাদের 2014, তারপর 16-তে এবং 21-এ এইখানে হলো টুর্নামেন্টের সাথেই একটা প্রি কোয়ালিফায়ার ছিল, কিন্তু ওই সব আমরা আসলে ওইগুলা ভালো মতো উতরাই আর কি টুর্নামেন্টটা খেলছি। হ্যাঁ, তো হয়তোবা বাংলাদেশ এই সামনের আসরগুলোতে যদি কোয়ালিফাই র্যাঙ্কিং, মানে এখানে বাংলাদেশের একটা পজিটিভ জিনিস আছে যে যদি মানে সুপার 8-এও বাংলাদেশ যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলছে না, সুপার 8-এর বিষয়টা তো আসতেছে না, তো র্যাঙ্কিং একটা বিষয় আছে যে র্যাঙ্কিং ওয়াইজ বাংলাদেশ কতটুকু মানে ওই সময় কাট অফ টাইমে থাকলে হয়তোবা ওইটাও একটা চান্স আছে যে হয়তো বাংলাদেশ কোয়ালিফাই করে যাবে। আর যদি র্যাঙ্কিংয়ে না হয়, যে ধরনের টিম কোয়ালিফায়ারে খেলে, আসলে আমার মনে হয় না খুব বেশি সমস্যা হওয়ার কথা। কারণ আমরা রিসেন্ট পাস্টও দেখেছি আমাদের বাংলাদেশের মেয়েদের টিমও আমরা কোয়ালিফায়ার খেলি আর কি, T20 ওয়ার্ল্ড কাপ বা করতে হয় বা 50 ওভার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে এবং ভালোই পারফরমেন্স করেছে। এবং কিন্তু যেটা হয়েছে যে তারা কোয়ালিফায়ারে যে টিমগুলো পায়, হ্যাঁ, ওদের সাথে কিন্তু তাদের দেখা গেছে যে ডিফারেন্সটা অনেক থাকে। যেমন রিসেন্ট পাস্টে তারা আনবিটেন টুর্নামেন্ট শেষ করেছে, নেপালের 7 আউট অফ 7 হয়েছে। হয়তো বা ক্রিকেটে বা মেন্স ক্রিকেট হয়তো বা কম্পিটিশনটা একটু হাই, তো আমার কাছে মনে হবে না যে ওইটার কনসিকোয়েন্সটা খুব বেশি হয়তো বাংলাদেশ ক্রিকেটে পড়বে। কিন্তু ডেফিনেটলি এটা আসলে এটা একটা ব্যাপার থাকে না যে আমরা ডিরেক্ট কোয়ালিফাই না, কারণ বাংলাদেশ আগে আমরা যেটা হয়েছে তারপরে অলওয়েজ রিস্কি আছে, একটা রিস্কি বিজনেস। এবং আমরা দেখেছি কোয়ালিফায়ারে কিন্তু বড় বড় টিমও ব্লান্ডার করেছে। আমরা ওয়েস্ট ইন্ডিজ 2023 ওয়ার্ল্ড কাপ 23ই তো মিস করলো, হ্যাঁ 23 বিশ্বকাপ মিস করলো। এবং শ্রীলঙ্কার বোধহয় টানা 2টা ওয়ার্ল্ড কাপ হয়তো বা কোয়ালিফায়ার খেলে, লাস্ট 2টা 50 ওভার কোয়ালিফায়ার খেলে আসতে হয়েছে। তো এই ধরনের ইস্যু আছে যে আসলে কোয়ালিফায়ারে গেলে একটু ঝামেলাও আছে, কিন্তু আমার কাছে মনে হয় না খুব বেশি প্রভাব। কিন্তু এটা আসলে একটু মানে ডিসঅ্যাপয়েন্টিংই বলবো যে আসলে বাংলাদেশ লাস্ট
আপনার ওয়ার্ল্ড কাপটাও যেটা ওয়েস্ট ইন্ডিজ ইউএসএতে হলো ওইখানেও আপনার সুপার 8-এ ফিনিশ করেছে, সেমিফাইনালও একটা ভালো সম্ভাবনা ছিল। আমরা যদি এই বছরের কথাও ধরি, প্রিপারেশন মোটামুটি বেশ ভালো ছিল, এক বছর ধরে টিমটা লিটন দাসের আন্ডারে বেশ ভালোই পারফর্ম করতেছিল এবং একটা সেট অফ প্লেয়াররাই খেলতেছিল। তো প্রিপারেশন ওয়াইজ আমি বলবো যে একটা ভালো রিদমে ছিল টিমটা। তো ওয়ার্ল্ড কাপ না খেলতে পারা এবং এটার পরবর্তী বিষয়গুলো চিন্তা করতে গেলে আসলেই একটু ডিসঅ্যাপয়েন্টিংই মনে হয়। আচ্ছা, বাংলাদেশ থেকে সরে গিয়ে যেহেতু বিশ্বকাপে নেই, বিশ্বকাপে আসি আমরা। বিশ্বকাপের টোটাল আপনার গ্রুপগুলো কিভাবে দেখছেন? দুটো প্রশ্ন থাকছে এখানে, গ্রুপগুলো কিভাবে দেখছেন, প্লাস হচ্ছে সেমিফাইনাল বা ফাইনালের লাইন আপটা কী হতে পারে, সুপার 8-এ কারা যেতে পারে, এবং পাকিস্তান যে ইন্ডিয়ার ম্যাচটা তো একটা তারা বয়কট করছেই, তো সেখানে হয়তো 2 পয়েন্ট তাদের ফরফিট করতে হতে পারে। তো লাস্ট টাইম আমরা দেখেছি পাকিস্তান ইউএসের কাছে হেরে গিয়েছিল, সেই ইউএসএ এখনও তাদের গ্রুপেই আছে। তো পাকিস্তানের পথটা কেমন হতে পারে, কতটুকু ডিফিকাল্টি থাকতে পারে, প্লাস হচ্ছে আপনার সুপার 8 এবং ফাইনালের পথটা কেমন হতে পারে এই বিশ্বকাপে? আমি আমার অবজারভেশন থেকে শুরু করি, পরে নাহলে 21 ভাই বললো যে আসলে এই ওয়ার্ল্ড কাপে লাস্ট বছর থেকেই আর কি ফরম্যাট চেঞ্জ হয়েছে। সেখানে হলো আপনার আমরা দেখতেছি 20 দলের ওয়ার্ল্ড কাপ হচ্ছে এবং এইভাবেই গ্রুপ করা হয়। আমরা দেখেছি যে যেখানে মনে করেন কোন 8টা দল সুপার 8-এ যাবে, মোটামুটি এর মধ্যে 7টা টিমই আমরা কনফার্ম ধরে নিতে পারি, খুব এদিক সেদিক। শুধু আফগানিস্তান যে গ্রুপে সিট করাও থাকে এবং আফগানিস্তান যে গ্রুপটা থাকে ওইটা আমরা জানি যে এটা গ্রুপ অফ ডেথ হিসেবেই কাউন্ট হয় মোটামুটি। তো এইবারও সেমই আছে যে আমরা দেখেছি আফগানিস্তান গ্রুপ ডিতে আছে, ওইখানে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড আছে। তো ওইখান থেকে যে এই 3টা দলের মধ্যে আমার দেখা গেছে যে কোনো 2টা দল কোয়ালিফাই করতে পারে। সেখানে এশিয়ান কান্ট্রিতে খেলা হচ্ছে বলে আফগানিস্তানের পারফরমেন্সও যদি আমরা বলি, এখানে আমার মনে হয় যে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের 2টা দলের মধ্যে মানে আসলে একটু তাদেরও একটু হবে যে আসলে 2টা দল উতরাতে পারে কিনা আফগানিস্তানের সামনে পড়ে। আর বাকি যে গ্রুপটা আছে, যেটা বলি ইন্ডিয়া পাকিস্তান গ্রুপটার কথা, এই গ্রুপটা একটু ট্রিকি গ্রুপ। কী কারণে আমি বলবো যে এই গ্রুপের কিছু খেলা আপনার কিন্তু আপনার যেমন পাকিস্তানের খেলা বা কিছু খেলা কিন্তু আপনার শ্রীলঙ্কাতে, তো শ্রীলঙ্কাতে যেহেতু খেলা আছে, পাকিস্তানের সব খেলাই হ্যাঁ মানে এই গ্রুপেরও কিছু। তো এতে যেটা হয়েছে আপনার শ্রীলঙ্কায় কিন্তু আমরা দেখতেছি ওয়ার্ম আপ ম্যাচগুলো প্রায় বৃষ্টির জন্য বেশ সমস্যা হচ্ছে। যেমন নেদারল্যান্ডের সাথে পাকিস্তানের ফার্স্ট খেলা, যদি এইটা পাকিস্তান যদি আসলে ইন্ডিয়ার সাথে না খেলে সরকারি ডিসিশন অনুযায়ী, নেদারল্যান্ডের ম্যাচে হাই চান্স আছে যে বৃষ্টি হবে। হ্যাঁ, তো ওই ধরনের ইস্যু। তারপর হলো ইউএসএ এবং আরেকটা ম্যাচ যেটা আছে নামিবিয়া আছে, এই 2টা মাস্ট উইন ম্যাচ হয়ে যায় তাদের। তো পাকিস্তান যদি ইন্ডিয়া বয়কট ম্যাচটা নাই খেলে তাহলে কিন্তু তাদের 3টা ম্যাচই জিততে হয়। তো সেখানে বৃষ্টির ইস্যুটা আসলে কিন্তু পাকিস্তানের জন্য আসলে চান্সটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর বাদ বাকি গ্রুপ যেটা আছে, যেমন গ্রুপ বিতে আপনার অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা, কিংবা গ্রুপ সিতে আপনার যারা আছে, প্রবাবলি গ্রুপ সিতে কারা আছে, সিতে তো বাংলাদেশ ছিল, হ্যাঁ। তো ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড এখানে এখন মোটামুটি ফেভারিট। তো না থাকায় আর কি এই হলো অবস্থা যে সুপার 8 থেকে এরাই আর কি যাওয়ার চান্স আছে। এবং সেমিফাইনাল যদি বলেন, আমার কাছে মনে হয় যে মোর লাইকলি ইন্ডিয়া, আপনার অস্ট্রেলিয়া, ওই দিক থেকে ইংল্যান্ড এবং আপনার আফগানিস্তান, আমার কাছে মনে হয় যে এরাই আর কি ফেভারিট থাকবে। কাছাকাছি ওই যে বললাম যে ফেভারিট তো ইন্ডিয়াকেই ধরছে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া এরা ফেভারিট থাকবে, ইংল্যান্ডও আপনার এই অস্ট্রেলিয়া লাস্ট যে সিরিজটা খেললো ওটা তো আবার পাকিস্তানের কাছে মানে পাকিস্তানেরও হচ্ছে ভালো সম্ভাবনা আছে তারা যদি ইন্ডিয়া ম্যাচটা বয়কট না করে তাহলে। আর এমনিতে আসলে আমার গ্রুপে তাদের কোনো সমস্যা হবে না, ইন্ডিয়া ম্যাচটা বয়কট করলেও নেদারল্যান্ড, নামিবিয়া বা ইউএসএ তারা হেরেছে মানে ইউএস এর সাথে, বাট ওইটা ছিল খুবই একটা ডিফিকাল্ট কন্ডিশন, মানে এরকম একটা কন্ডিশনে খেলাটা কিন্তু যে কেউ হারতে পারে। বাট পাকিস্তানের বর্তমান টিমটা আমি দেখছি বেশ একটু শেপে চলে এসেছে, তারা এখন রিসেন্টলি তাদের যেগুলো ঘাটতির জায়গা ছিল তারা এখন বেশ একটা পরিপূর্ণ মনে হচ্ছে তাদের ব্যাটিংয়ের দিক থেকে, যেটা বেশি সমস্যা ছিল। তো আমার মনে হয় পাকিস্তানের সমস্যা হবে না, তারা ইন্ডিয়া ম্যাচটা না খেললেও তারা সুপার 8-এ যাবে। ইন্ডিয়া পাকিস্তান আমি এদিকে ধরছি। অস্ট্রেলিয়ার গ্রুপ থেকে তো ডেফিনেটলি অস্ট্রেলিয়া তো যাবেই, শ্রীলঙ্কা আছে ডেফিনেটলি হোস্ট অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা, আর ওখানে আছে আমার মনে হচ্ছে যে আফগানিস্তান যাবে। আর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের জন্য একটু লাক ভালো বলতে হবে, কারণ এটা জায়গাটা বাংলাদেশের ছিল। আমি বলবো বাংলাদেশকে আগে এগিয়ে রাখতাম, ইংল্যান্ডের পরে বাংলাদেশের সেক্টর, যদিও ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে হারিয়েছে রিসেন্ট পাস্টে, বাট বাংলাদেশকে ফেভারিট মনে করতাম। বাট ওয়েস্ট ইন্ডিজ এখানে যদি স্কটল্যান্ড বা অন্য কোনো দল যদি একটা আপসেট ঘটায় তাহলে সেটা খুব মজা হবে আর কি, মানে আমাদের জন্য, নিরপেক্ষ দর্শকদের জন্য আর কি।
তবে আরেকটা বিষয় হলো যে ওয়ার্ল্ড কাপের মানে যেহেতু ক্রিকেটেই আমরা চলে আসছি কথাটা, T20 ওয়ার্ল্ড কাপের একটা মজার হিস্ট্রি আছে, সেটা হলো যে কোনো হোস্ট টিম কিন্তু আজ পর্যন্ত ওয়ার্ল্ড কাপ জিততে পারে নাই। হ্যাঁ, সো আমরা ইন্ডিয়াকে যতই ফেভারিট বলি বা শ্রীলঙ্কাও হোস্ট কান্ট্রি হিসেবে আছে, তাদের কিন্তু মানে হিস্ট্রি ব্রিজ করে আসতে হবে। হ্যাঁ, কারণ আগের 9 আসরে কিন্তু কোনো দলই বিশ্বকাপ জিততে পারে না হোস্ট কান্ট্রি হিসেবে। শ্রীলঙ্কা একবার 2012-তে ফাইনাল খেলছে, ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরেছে। এই হিস্ট্রি থেকে একটা জিনিস আমি একটু বলি যে ইন্ডিয়া কখনো ব্যাক টু ব্যাক জিতে নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট দেয়ার চান্সেস টু উইন দি কাপ ব্যাক টু ব্যাক। বিশ্বকাপ ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজ একবার গ্যাপ ছিল, কেউই জিতে না। ব্যাক টু ব্যাক কেউই জিতে নাই। ইন্ডিয়ারও এই চান্স যে তারা হোস্ট, তাদের ফাইনালটা তাদের মাঠেই হবে মার্চের 8 তারিখে আহমেদাবাদে, যদি পাকিস্তান না ওঠে আর কি। হ্যাঁ, তো আর সেখান থেকে মানে ওদের ওই হিস্ট্রিটা তো ব্রিচ করতে হবে। বাট লাস্ট টাইমেও কিন্তু T20 ওয়ার্ল্ড কাপ তারা একটা কাইন্ড অফ হিস্ট্রি মেক করেই জিতেছে, আনবিটেন হিসেবে চ্যাম্পিয়ন। ফর দ্য ফার্স্ট টাইম একটা টিম আনবিটেন চ্যাম্পিয়ন ছিল। তো সেই ক্ষেত্রে ওই আলাপটা তো আছেই। যাই হোক, বিশ্বকাপ শুরু হয়েছে আমেজ ছাড়া। আমরা আশা করব যাতে বিশ্বকাপ শুরু চলাকালীন যাতে এই আমেজটা আবার আমরা দেখতে পাই। নিউট্রাল ফ্যান্স হিসাবে, এখন আমরা বাংলাদেশ নেই, নিউট্রাল ফ্যান্স হিসাবে আমরা ওই আমেজটা অ্যাটলিস্ট ক্রিকেটের আমেজটা আমরা দেখতে চাই। আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকের এই আলোচনায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর আমরা আশা করব যাতে এই বিশ্বকাপটি হচ্ছে কিছু মেমোরেবল হয়ে থাকে ক্রিকেটীয় বিষয়ের দিক থেকে, বাইরের আলোচনা ছাপিয়ে। থ্যাংক ইউ।